মিশরে ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে জেনি কোএফিসিয়েন্ট ইজ টু হাই, খুবই অনেক বেশি, মানুষের আয় বৈষম্যটা অনেক বেশি, এবং পাকিস্তান মানুষের আয় বৈষম্য অনেক বেশি, আমেরিকাতেও এটা আছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন চায়নায় এটা আবার অনেক কম, বাংলাদেশেও এটা বেশি হয়ে গেছে। এখন যে নির্বাচন হয়েছে সেখানে নিরঙ্কুশ জয় হয়েছে আপনার দলের, সেই নির্বাচনে প্রাণহানিও কম হয়েছে। এরপরে এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কোনটা? গণতন্ত্র, নির্বাচন তো হয়ে গেছে, অর্থনীতি নাকি রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা? আপনি যেটা বলেছেন তিনটাই চ্যালেঞ্জ, গণতন্ত্রও চ্যালেঞ্জ, অর্থনীতিও চ্যালেঞ্জ, রাজনৈতিক স্থিতিশীলতায় চ্যালেঞ্জ, এবং এই তিনটের উপর পারস্পরিকভাবে নির্ভর করে, এটা এককভাবে কেউ আগাতে পারে না। এবং সেইটাই কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে শেখ হাসিনা ও ওয়াজেদ সবসময় বলতেন যে আমরা উন্নয়ন করছি, বেশি বেশি উন্নয়ন, কম কম গণতন্ত্র, টেকেনি, জনগণ কমফোর্ট পায়নি। সো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন, যেটা আমার বড় ভাই রহিম ভাই বললেন, যে প্রধানমন্ত্রী মনে করছেন উনি নিজেও কিছু নেবে না, কাউকে কোনো বিশেষ গোষ্ঠীকেও কিছু নিতে দিবে না, এইভাবে প্রধানমন্ত্রী চলছেন। আসলে প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, ওনার শুধু একটাই এজেন্ডা। আমাদের 24-এর কথা এখানে আলোচনা হলো, আপনি 90 বলেন, আমরা 71 বলেন, সব কিছুর মূলে কি? জনগণকে কমফোর্ট দেওয়া। তো জনগণকে কমফোর্ট দিতে গেলে আমার কি লাগে? সাধারণ মানুষ তার স্বাস্থ্যসেবা পাচ্ছে কিনা, সাধারণ মানুষ তার শিক্ষার অধিকারটা ঠিক মতো পাচ্ছে কিনা, শিক্ষা কি শুধুই বড় লোকদের জন্য হচ্ছে, নাকি সকল নাগরিকদের সমান অধিকার হিসেবে শিক্ষাকে আমরা দেখতে পাচ্ছি? আমাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছ কিনা, আমাদের নাগরিক সেবা যেগুলো আমরা বলি, বা হিউম্যান ডেভেলপড ইন্ডেক্সের যে বিষয়গুলো, আমরা সুপেয় পানি পাচ্ছি কিনা, আমাদের স্বাস্থ্যকর আবাসনটা আছে কিনা, আমাদের ট্রান্সপোর্টেশন ঠিক আছে কিনা, যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে কিনা। আর এই সব কিছু যখন ঠিক থাকবে, তখন কিন্তু আপনার কর্মসংস্থান যেটা আসলে অর্থনীতির দিকে আবার আসতে হয়। কল্যাণমুখী রাজনীতিটা আসবে কোত্থেকে? আপনার অর্থ লাগবে। এখন অর্থটা কি কোনো জায়গায় একটা, যেটা অর্থনীতির ভাষায় একটা শব্দ আছে, জিনি কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে আপনার ডিসপ্যারিটি অফ ইনকাম, বা আপনার আয় কতটুকু বৈষম্যমূলকভাবে এইটা বিতরণ করা হয়েছে সমাজে, সেইটা কি পরিমাপক। তো এই পরিমাপকটা আপনি যেমন মনে করেন মিশরে ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে জেনি কোএফিসিয়েন্ট ইজ টু হাই, খুবই অনেক বেশি, মানুষের আয় বৈষম্যটা অনেক বেশি, এবং পাকিস্তান মানুষের আয় বৈষম্য অনেক বেশি, আমেরিকাতেও এটা আছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন চায়নায় এটা আবার অনেক কম, বাংলাদেশেও এটা বেশি হয়ে গেছে। এখন আমরা ওই যে 71-এর সময় আমরা যেটা বলতাম যে 22 কত পরিবার, 22 পরিবার, এরপর এটা 2200 পরিবার হলো, এখন এটা হয়তো 22,000 পরিবারের কাছে। কিন্তু আমরা যখন বলি পার ক্যাপিটা ইনকাম আমাদের এত টাকা, এটা কি আসলেই ওই যে অ্যাভারেজ একটা ভুয়া জিনিস? মানুষ বলে পরিসংখ্যান একটা ভুয়া জিনিস। তো আপনার পুরো জনগোষ্ঠীকে আপনি জিডিপি দিয়ে ভাগ দিচ্ছেন, তাহলে পুরো জনগোষ্ঠীর কেউ তো, আমার এলাকার কথা যদি আমি বলি, আমি বাড়ি ছিলাম গত 2 দিন, আবার আজকে রাতে যাচ্ছি আমি, সেখানে আমি গেলাম, একটা গুচ্ছ গ্রাম আছে, সেই 1990 সালে হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। টিনগুলো মানে ড্যামেজ হয়ে গেছে, মানে টিনের যে চালা এবং টিনের যে বেড়া দিয়ে যে ঘর, মেঝের মাটি নাই, কাদা, একটু কাদা। তাদের বিগত ধরেন 20-30 বছর কোনো বরাদ্দ যায়নি তাদের জন্য, অসহায় একটা জীবনযাপন। সরকার ইমিডিয়েট কি করেছে? হ্যাঁ, এটা একদম স্যালাইন হিসেবে হয়তো কাজ করেছে, কিন্তু এত বেশি মানুষের আমি ওই ইনকাম বৈষম্যের কথাটা এতে আসছে, তো ওই জায়গা পর্যন্ত পৌঁছেনি। আপনি সুপেয় পানির কথা দূরে থাক, আপনি কি বলবো, আপনার যেটাকে মিনিমাম বলে যে একটা ভালো টয়লেট থাকবে, একটা মেঝেটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে, এই জিনিসগুলোও নাই এখনও বাংলাদেশে। অনেক এই বৈষম্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটা ফ্যামিলি কার্ড বলেন বা কৃষক কার্ড বলেন, এগুলার মাধ্যমে উনি যেটা করতে চাচ্ছেন, এক ধরনের
মানে মিশ্র অর্থনীতির যেটা সংজ্ঞা, যে আমার সাধারণ মানুষরাও ভালো থাকবে, কারণ ওই যে গরিব মানুষটাকে যখন 2,500 টাকা পাবে উনি কিন্তু লোকালি শপিং করবেন বিষয়টাতে, দেশে অর্থনীতিতে টাকাটা থাকছে। আর বড়লোকের হাতে টাকা থাকলে কি হচ্ছে আপনি দেখেন, যে এস আলম কি করেছে, দুবাই বাড়ি হচ্ছে, আপনার সিঙ্গাপুরে হচ্ছে, মালয়েশিয়ায় হচ্ছে, কানাডা বেগমপাড়া হচ্ছে, আমেরিকায় টাকা চলে যাচ্ছে। এই যে একটা দুর্বিষহ অবস্থা সমাজের। সো কাজেই আমি বললাম কি যে ডেমোক্রেটিক সিচুয়েশন, কল্যাণমুখী রাষ্ট্র, এরপর অর্থনীতি, আর এই জায়গাগুলো যখন অ্যাড্রেস করা হবে, এই অ্যাড্রেস করার জন্য ডেমোক্রেটিক প্রসেসটাকে আমাদেরকে দীর্ঘদিন এটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, যাতে করে সমাজে সঠিক নেতৃত্ব বের হয়ে আসে, সৎ নেতৃত্ব বের হয়ে আসে, এবং সেই ট্রায়াল অ্যান্ড এরর বেসিসের মধ্যেই কিন্তু গণতন্ত্রটা পরিপক্কতাটা পায়। আমরা স্বাধীনতার পর সবাই বলে একটা স্লোগান ইদানিং শুনবেন, 54 বছরে কিছু নেই। আরে ভাই, 54 বছরে অনেক কিছু হয়েছে। 54 বছর আগে তো আমরা এসি রুমে থাকতাম না, 54 বছরের আগে তো আমরা সুন্দর শার্ট পরতাম না, এটাই তো সত্য কথা। 54 বছর আগে তো আমরা আমাদের 10টা পাঞ্জাবি ছিল না, তো গ্রামেও ছিল না। এখন গ্রামের একটা মানুষের হয়েছে, আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, এটা অস্বীকার করবার উপায় নেই। এই ডেভেলপমেন্টের সুফলটুকু মানুষ পায়নি, এইটা আমরা বলতে পারি। সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওই 150 টাকার লাঞ্চ করছেন এখন। আমার মনে হয় উনি দেশের যে কর্মসংস্থান তৈরি করবার যে প্রক্রিয়াগুলো, সেগুলো উনি শুরু করেছেন, যেটা মানে পরোক্ষভাবে অর্থনীতির, কারণ আগে কর্মসংস্থান, তারপর সঞ্চয়, সেখান থেকে বিনিয়োগ, আবার কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন, এই মডেলটা উনি ফলো করার চেষ্টা করছেন, এবং সেটা ইনশাল্লাহ হবে।